প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। কিভাবে নির্ণয় করতে হবে? আমাদের প্রশ্নে কতগুলো বিন্দু দেওয়া থাকবে? 3টি বিন্দু দেওয়া থাকতে পারে, 4টে বিন্দু দেওয়া থাকতে পারে, 5টা বিন্দু দেওয়া থাকতে পারে, 6টা বিন্দু দেওয়া থাকতে পারে। আমাদের 3টি বিন্দু দেওয়া থাকলে আমাদের ত্রিভুজ ক্ষেত্র গঠিত হবে, 4টে বিন্দু দেওয়া থাকলে চতুর্ভুজ ক্ষেত্র গঠিত হবে, 5টা বিন্দু দেওয়া থাকলে পঞ্চভুজ, একইভাবে 6টা থাকলে ষড়ভুজ। যেভাবে আমাদের বিন্দুগুলো দেওয়া থাকবে, তো সেগুলোর আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এই জায়গায় 4টি বিন্দু নিয়েছি। ও একটি বিন্দু, এ একটি বিন্দু, বি একটি বিন্দু, সি একটি বিন্দু, 4টি বিন্দু নিয়েছি। তাহলে আমাদের এই জায়গায় চতুর্ভুজ ক্ষেত্র গঠিত হবে। আমরা এখন এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব, এবং এই একটা নিয়ম যদি আমরা ভালো করে শিখতে পারি, একইভাবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, পঞ্চভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করব, ষড়ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করতে হবে? আমাদের এই বিন্দুগুলোকে XY সমতলে স্থাপন করতে হবে। আমরা গ্রাফ কাগজে নিয়ে দাগ টানবো, এভাবে দাগ টেনে এক্স ও এক্স ড্যাশ লিখবো, ওয়াই ও ওয়াই ড্যাশ লিখবো। তারপর নিয়ম অনুসারে আমাদের এই বিন্দুগুলো বসিয়ে দিব। একে বলা হচ্ছে XY সমতলে বিন্দুগুলো স্থাপন করা। বা আমরা যদি পরীক্ষার খাতায়ও এগুলো করি, তাতেও করা যাবে। গ্রাফ কাগজে করলে ভালো হয়, আর না পারলে আমাদের পরীক্ষার যে খাতা আছে, খাতায় করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা প্রথমে লিখব কিভাবে? প্রদত্ত বিন্দুগুলোকে XY সমতলে স্থাপন করি। স্থাপন করা হয়ে গেল। তারপরে কি লিখব? তারপরে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করতে হবে। সে কিরকম? আমাদের এইটা যদি 12টার কাঁটা হয়, তাহলে ঘড়ি ঘোরে এই দিক থেকে, বাম দিক থেকে ডাইনে ঘোরে। কিন্তু আমাদের এই জায়গায় ক্ষেত্রফল নির্ণয় করতে হলে ঘড়ির কাঁটার বিপরীত দিক, অর্থাৎ এন্টিগুলাকে হিসাব করতে হবে। আমাদের এইটা যদি 12টার কাঁটা হয়, তাহলে এই দিক থেকে, ডাইন দিক থেকে বাম দিকে ঘুরে আসতে হবে। অর্থাৎ 12টার কাঁটা এইটা হলে আমাদের প্রথমে এ ধরতে হবে, তারপরে 0, তারপরে সি, তারপরে বি, এভাবে আমাদের বিবেচনা করতে হবে। তাহলে আমরা লিখব কি? বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে চতুর্ভুজ ক্ষেত্র এ ও সি বি এর ক্ষেত্রফল। যেহেতু আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রথমে এ বিন্দু আছে, তারপরে ও বিন্দু আছে, তারপরে সি বিন্দু, তারপরে বি বিন্দু। তাহলে আমরা লিখেছি এ ও সি বি এর ক্ষেত্রফল সমান, প্রথমে হচ্ছে 1/2, তারপরে মডুলাস চিহ্ন বা পরমান চিহ্ন দিব। যেহেতু এই জায়গায় এ বিন্দু প্রথমে আছে, এ বিন্দু স্থানাঙ্ক বসিয়ে দেবো। -2 4, -2 পরে হচ্ছে 4, তারপর হচ্ছে ও বিন্দু 0 0 0 0 বসিয়েছি। সি বিন্দু 4,1 4,1, বি বিন্দু 6,4 6,4। তারপরে 4টি বিন্দু বসানো হয়ে গেল। এরপর কি করব? আবার এই প্রথম যে বিন্দুটা আছে, ওই বিন্দুটা স্থানাঙ্ক বসিয়ে দেবো। এই জায়গায় প্রথমে আছে এ বিন্দু, তাহলে -2 4 বসিয়েছি, এবং মডুলাস চিহ্ন শেষ করব। এবং যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সেহেতু আমরা লিখব বর্গ একক। মানগুলো বসানো হয়ে গেল। তাহলে এবার কি করব? হাফ লিখেছি, এবার পরমান চিহ্ন দিয়েছি। এবার গুণ করব। গুণ করার নিয়ম হচ্ছে এইটা গুণ এইটা, -2 গুণ 0, প্লাস 0 গুণ 1, প্লাস 4 গুণ 4, প্লাস 6 গুণ 4। তাহলে আমরা এগুলো এভাবে প্রথমে হাফ লিখেছি, পরমান চিহ্ন দিয়েছি, প্রথম বন্ধনী দিয়েছি, প্রথম বন্ধনী দিয়ে আমরা এই গুণগুলো করে বসিয়ে দিয়েছি। প্রথম বন্ধনী শেষ করেছি, তারপর এটা হচ্ছে সূত্রের মাইনাস দিয়েছি। মাইনাস দেওয়ার পর আবার প্রথম বন্ধনী শুরু। এইবার গুণ করবে একই হবে, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা। তাহলে আমরা প্রথম বন্ধনী আবার দিলাম, দেওয়ার পর 4 গুণ 0 লিখেছি, প্লাস 0 গুণ 4 লিখেছি, তারপর হচ্ছে 1 গুণ 6 লিখেছি, যোগ 6 গুণ -2 লিখেছি। প্রথম বন্ধনী শেষ করেছি, মডুলাস চিহ্ন শেষ করেছি। তারপর আমরা বর্গ যেহেতু একবার লিখেছি, পরে আমরা ডট ডট দিব। এবার 1/2 লিখেছি, পরমান চিহ্ন এগুলো গুণ করে বসিয়েছি, সূত্রে মাইনাস। এবার এইগুলো গুণ করে বসিয়েছি। তারপরে এইটা ক্যালকুলেট করলে আমাদের 42 আসে। 1/2 লিখেছি, 42। এবার হচ্ছে পরমান চিহ্নের ভিতর 42 আসছে। আমরা একটা জিনিস মনে রাখবো সবসময়, যে পরমাণুর চিহ্নের ভিতরে এই অংশটুকু ক্যালকুলেট করার পর যদি পরমাণু চিহ্নের ভিতর যোগ বোধক সংখ্যা আসুক বা বিয়োগ বোধক সংখ্যা আসুক,
যখন আমরা পরমাণ চিহ্নটা উঠাবো তখন সবসময় আমাদের এই পরমাণ চিহ্নের ভিতরে যে সংখ্যাটা থাকবে তার যোগ বোধক মানটাই নিব। তাহলে 1-2 লিখেছি, গুণ চিহ্ন দিয়েছি, এইটা আছে 42, যোগ বোধক 42-এর পরমাণ আসে হচ্ছে যোগ বোধক চিহ্ন বলেছি, তাহলে 42 লিখেছি। এবার কাটাকাটি করেছি, 21 বর্গ একক হয়েছে। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্ষেত্রফল হলো 21 বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই জায়গায় যে গুণটা করেছি এইটা মনে রাখার জন্য তোমরা এই চিহ্নটা মনে রাখতে পারো। প্রথমে আমরা কিভাবে গুণ করেছি, প্রথমে আমরা এইভাবে গুণ করেছি, সেহেতু আমরা এই চিহ্নটা দিয়েছি এইভাবে। তারপর সূত্রের বিয়োগ, আমরা এইভাবে গুণ করেছি, এইভাবে গুণ করেছি, সেহেতু আমরা পরের চিহ্নটা এইভাবে দিয়েছি। তাহলে এইভাবে প্রথমে এইভাবে গুণ, বিয়োগ, এইভাবে গুণ, এভাবে আমরা গুণ চিহ্নটা কোনটার সঙ্গে কোনটা গুণ করেছি আমরা যদি এই চিহ্নটা মনে রাখি তাহলে ভালোভাবে এই অংশের গুণটা করতে পারবো। তো আশা করি তোমরা বিভিন্ন ক্ষেত্রের চতুর্ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ, ষড়ভুজের ক্ষেত্রফলগুলো এখন খুব সহজেই নির্ণয় করতে পারবে।